ঘটিয়েছে, এমন কত বড় বড় কাজ করেছে যে আজ প্রথমে বলি যে আমরা যে পেশার সঙ্গে যুক্ত আছি সেখানে আমাদের গুছিয়ে কথা বলাটা আমাদের কাজের মধ্যে পড়ে এবং আমাদেরকে এটা শেখানো হয়, শিখতে হয়। কিন্তু আজকে কিন্তু পারবো না, আজকে হবে না। গুছিয়ে কথা বলাটা আজকে খুব কঠিন হবে, তাই একটু খাপছাড়া ব্যাপার হবে একটা। আমি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আর রীতিমান হয়েও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই রাহুলদা আমাকে যতটা ভালোবাসতো আমার থেকে অনেক বেশি ভালোবাসতো তার এই বোনকে, এবং ওদের যে সম্পর্কটা ছিল তাতে রিধিমার পক্ষে আজকে কথা বলা খুবই কঠিন। তাই ও একটু সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি ওর হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রিধিমা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। এইখানে এসে যে কথা বলতে হবে এটাই ভাবিনি আসলে। ভেবেছিলাম যে রাহুলদার পরিবার, রাহুলদার বিজয়গড়, রাহুলদার নাকতলা হাই স্কুল, এরা সকলে যারা একেবারে ছোটবেলা থেকে তাকে দেখছে, তারা যখন একটা স্মরণ সভার আয়োজন করেন তখন সেখানে ডাক করলে আসতেই হয় এবং সকলের কথা শুনবো বলেই আসবো ভেবেছিলাম। কিন্তু এই সুনন্দদার কথা শুনেই বোঝা গেল যে মানুষগুলো, যে মানুষ তাকে 40 বছর চেনে আর যে মানুষ তাকে 3 বছর চেনে, তাদের সকলেরই কিন্তু অভিব্যক্তি একই রকম। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার যে যে তাকে 3 বছর চিনি, যে তাকে 1 বছর চিনি, তাকেও সে মানুষটা কিরকম ভাবে ছুঁয়ে গেছে যে তারও গল্প করার মতো এত 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 কিছু আছে। তারও কান্না পাচ্ছে একই রকম ভাবে যে মানুষটা তাকে হাফ প্যান্ট গেঞ্জি করে দেখেছে, তার যতটা কষ্ট হয়েছে এই মানুষটারও ততটাই কষ্ট হয়েছে। এটা কিন্তু সচরাচর হয় না। তো এইটা এই মানুষটার জন্যই সম্ভব। তারা ভাই যেরকম বলছিলেন তো আমি কি বলবো ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার মনে হলো যে রাহুলদা যদি এখানে থাকতো এবং এরকম একটা সকলের মন ভারাক্রান্ত হতো, সকল খুবই একটা একটা ভারী আবহাওয়া হতো, সেখানে কিন্তু তার তার এমনই উইট ছিল, সে এমন কিছু একটা বলতে যাবে কেউ না কেউ আমরা হেসে ফেলতাম। তার এখানে এসে একটা কিছু বলে যেত, একটা প্রচন্ড সিরিয়াস অ্যাটমসফিয়ারের মধ্যে হাসিয়ে দিত। তো আমি চাই এই মানুষটাকে সেলিব্রেট করতে, আমি চাই তাকে তার মজার ঘটনা দিয়ে তাকে মনে রাখতে। সেই মানুষটা আমাদের খুবই কাছে, আমাদের সকলেরই খুব কাছে, কিন্তু আমি তার তার সঙ্গে কাটানো এত এত মুহূর্তগুলোর মধ্যে থেকে একটা মজার মুহূর্ত একটু শেয়ার করে নিচ্ছি। আমরা একসঙ্গে বেড়াতে গেছিলাম। আমরা মানে আমার আর রিধিমার বিয়ের ঠিক আগে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম গোয়া ঘুরতে যাবো, যেটা একটু ওই ওয়েস্টার্ন কনসেপ্টে একটা ব্যাচেলর ট্রিপ বলে একটা ঘটনা ঘটে। এটা ঠিক ব্যাচেলর ট্রিপ বলা যায় না, কারণ আমরা দুজনেই যাচ্ছি, স্বামী স্ত্রী যারা বিয়ে করবে তারা দুজনেই যাচ্ছে তাদের সকল বন্ধু বান্ধবকে নিয়ে, এবং তার মধ্যমণি হচ্ছেন ইনি। এবং আমরা সকলে মিলে এখান থেকে ফ্লাইটে রওনা হলাম, গোয়াতে গিয়ে পৌঁছলাম। দুটো গাড়ি বুক করা হলো, তাতে আমরা সকলে উঠলাম। আমরা পানাজি থেকে আমাদের যেখানে থাকার বন্দোবস্ত হয়েছিল সেখানে গেলাম। গিয়ে পৌঁছে গাড়িটা পৌঁছানোর পরে গাড়ি থেকে সবাই নিজেদের নিজেদের জিনিসপত্র নামাচ্ছে, সুটকেস নামাচ্ছে, সবার সুটকেস নামছে। হঠাৎ রাহুল বলছে, এই আমারটা কোথায়, আমার সুটকেসটা কোথায়? এইবারে সমস্ত খুঁজে টুজে দেখা গেল সবার সুটকেস আছে, রাহুলদার সুটকেস নেই। এবং সেটা রাহুলদারই দোষ নয়, সেটা আমাদেরই দোষ। সবার সুটকেস এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, আমরা সকলেই সেটা গাড়িতে লোড করেছি। কোনো কারণে রাহুলদা আমাদেরকে ভরসা করেছিল এবং আমরা সেই ভরসা রাখতে পারিনি, সেই সুটকেসটা ওখানে ফেলে রেখে চলে এসেছি। এবারে কি করা হবে কি না করা হবে, ওখানে যেতে হবে, এয়ারপোর্ট অথরিটিজের সঙ্গে কথা বলতে হবে, আইডি কার্ড দেখিয়ে সেই সুটকেস ছাড়াতে হবে। রাহুলদা তোমার কাছে আইডি কার্ড আছে? হ্যাঁ আছে। ওয়ালেটটা খুলে বললো, কলকাতা এয়ারপোর্টে বেরিয়ে এসেছি, সুটকেস নেই, আইডি কার্ড নেই, এবার কি হবে? এবার আমরা তো সবাই, আমাদের সকলের মাথায় হাত। তখন ইন্দ্রাশিস দায়িত্ব নিয়ে বললো যে আমি আর রাহুলদা যাচ্ছি, আমরা পানাজি এয়ারপোর্টে গিয়ে সেই সুটকেস কালেক্ট করে নিয়ে আসবো। সেখানে ও তার আগে আইডি জোগাড় করার জন্য বাবলুদাকে ফোন করা হলো যে বাবলু আমার এই আইডি ওই আইডি এগুলো পাঠিয়ে দিন। রাহুলদা যতটা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতো তার থেকে অনেক বেশি বাবলুদা করতে হবে। তো বাবলুদা সেগুলো সব পাঠিয়ে দিল, সেগুলো নিয়ে যাওয়া হলো। এবং সেখানে গিয়ে যেটা জানা গেল, সুটকেসটা আমাদের গাড়ি বেরিয়ে যাওয়ার পরে সুটকেসটা ওখানেই পড়েছিল এবং গড়াতে গড়াতে একটা 4 রাস্তার মোড়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছিল। এবং সেই দিনটা ছিল 15ই আগস্টের 3 দিন আগে। তো তার ফলে যেটা হয়েছিল, ওখানে বম্ব স্কোয়াড ডাকা হয়েছিল
এবং সেই ব্যাগ স্ক্যান করে পুলিশ এসে ওই জায়গা ঘিরে সেই সুটকেস তুলে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবং সেইখানে গিয়ে সে পুলিশ আর কি প্রচুর জিজ্ঞাসাবাদ করলো যে আপনারা কে বলতো এরকম একটা ঘটনা ঘটিয়েছে। তখন রাহুলদা বললো আমি অভিনেতা, আর এই ইন্দ্রাশিস আমার থেকেও বড় অভিনেতা। বলে এইসব বলে টলে ওখান থেকে সুটকেস নিয়ে আসা হলো এবং যদিওর ফোনে এখন সেই ছবিটা রয়েছে। সুটকেস আসার পর আমরা সকলে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলাম সুটকেসকে। রাহুলদার সঙ্গে থাকলে এই ধরনের ঘটনা ঘটতেই এবং অজস্র অজস্র এরকম মজার ঘটনা। আজকে এখানে সিচুয়েশনটা এমন যে সবাই স্মৃতিচারণা করবে এবং তাতে আসলে আমরা সবাই প্রচন্ড দুঃখে আছি। তো আমার তাই মনে হলো যে একটু রাহুলদের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তটাই বলি, কারণ দুঃখটা তো ধাপে ধাপে আসছে। আজকে একবার কাঁদছি, আবার কালকে একবার কাঁদছি, আবার পরশু একবার কাঁদছি, কিন্তু তার মাঝখানে এই ঘটনাগুলো মনে পড়ছে এবং তাতে খুবই খুবই মিস করছি। আমরা আজকেই আলোচনা করছিলাম ওই বাড়িটার থেকে যখন বেরোলাম, মনে হলো এই জাস্ট বাইরে বেরিয়েছি, এক্ষুনি ফিরে আসবো। বাড়ির জিনিসপত্রগুলো এমন ভাবে সাজানো। তো সরি, তো বিষয়টা এমনই যে এই কারণে রিধিমা আসতে চাইছিল। রিধিমা এটা করতে চায় না এখানে সকলের সামনে দাঁড়িয়ে। তো এইটাই বলবো, রাহুলদা আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। প্রথমত বলেছিল যে তুই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলবি, তুই কিন্তু লিখবি এবং তুই কিন্তু আমার বোনকে কখনো দুঃখ দিবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তো এতদিন আমি জানি অনেক বিভিন্ন রকম ভাবে আমি রাহুলদার এই বোনকে অনেক দুঃখ দিয়েছি, কিন্তু রাহুলদাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আর কোনোদিন দেবো না। এবং একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলাম, সেখানে লিখেছিলাম যে আমরা চাই যে আমাদের ছেলে ধীরও তার জ্যাঠাকে চিনুক এবং রাহুলদাকে মনে রাখতে হয়তো পারবে না সে, কিন্তু তার এই গল্পগুলো সে কিরকম মানুষ ছিল, শুধু তো মজার মানুষ ছিল না, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ। এত পড়াশোনা, এত যে কোনো বিষয়ে কথা বলতে পারে, শেখার মতো। তার থেকে পাওয়া শিক্ষাগুলো আমরা ধীরকেও দিতে চাই এবং দেওয়ার চেষ্টা করবো আমাদের মতো করে। এবং দাদা ভাই আমরা আছি, আমার এই ভাই এই বোন আমরা সকলে আছি এবং আপনাদের সকলকেই বলবো যে ভালো সময়গুলো আমরা মনে রাখি। আমাদের সকলেরই খুব ভারাক্রান্ত মন, কিন্তু তার মধ্যে চেষ্টা করি ভালো ভালো মুহূর্তগুলো মনে করতে, কারণ এই মানুষটা তাই চাইবে। আমি যখন স্টেজে উঠছিলাম মনে হচ্ছে ঠিক আমার দিকে তাকিয়ে বলছে এমন কোনো কথা বলবি না যেমন যাতে সবার কান্না পায়। আমি চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত কতটা পারলাম জানি না। থ্যাংক ইউ রাহুলদা ফর এভরিথিং। থ্যাংক ইউ। চৈতিদি একটা কথা বলেছে যে 42 বছর বয়সটা আশা থেকেই আমি বারবার যেটা বলছিলাম, সকলকে অনুরোধ করছিলাম যে কিছু কিন্তু বলতে বলবেন না, কিছু কিন্তু বলতে বলবেন না, কিছু কিন্তু বলবো না। ইনফ্যাক্ট আমাদের বাড়ি থেকেই এই কথাটা বলছিলাম বারবার, কিছু কিন্তু বলবো না, কিছু কিন্তু বলবো না। নিশ্চিত ছিলাম বলবো না, কিন্তু এটাই হয়তো বাবিনের শক্তি। যতক্ষণ এখানে বসে রইলাম ছবিটার ভিতরে আপনি হঠাৎ মনে হলো যদি রাগ করেন, যদি দুঃখ পান, কিছু বললে না বলে চলে গেল। তো এই জন্য বলছি, কারণ বাবিন আমাকে দেবু দি বলতো, কিন্তু ঘটনা চক্রে যতবার বাবিনের সঙ্গে অভিনয় করেছি ততবার ওর নয় প্রেমিকা, নয় বউ, শেষ ছবিটা যেটা করেছি এরকম চরিত্রে অভিনয় করেছি। এবং ভীষণ নেতিবাচক একটা ভাবনা মাথায় আসছিল তো, যে কিচ্ছু বলবো না, পারবো না। কিন্তু বাবিনের ক্ষেত্রে এটা কি করে আমি করতে পারি সেটা হঠাৎ মনে হলো এখানে বসে থাকতে এত ভয়ঙ্কর ইতিবাচক একজন মানুষ রাহুল, পূর্ণদয়, বাবিন, যে দেবু দি বলতো তো,
আর ও যেন খুব ছোট্ট ছেলে একটা, কিছুই বোঝে না, কিছুই জানে না, সেরকম একটা ব্যবহার করতো। যখন যখন কাজ করেছি কাবিনের সঙ্গে, আড্ডা মেরেছি এই বাড়িতে, খুব একটা কিছু না বলে বিভিন্ন কাজে, ব্যবহারে, নিজের জীবন দর্শন দিয়ে, নিজের জীবনের পথ চলা দিয়ে, নিজের যাপন দিয়ে বারবার অনেক কিছু শিখিয়ে দিত। দুঃসময় কি করে ইতিবাচক হতে হয় সেটা, মানে যাত্রার জন্য আমার কাছে কেউ এসেছে কথা বলতে, আমি সাইন করবো কিনা সেটা বাবিনকে ফোন করে জিজ্ঞেস করছি। বাবিনের প্রথম কথাটাই থাকতো, তোমাকে আমি বলবো? আচ্ছা বলছো যখন বলি, বলে এত কথা বলে দিল যেগুলো আমি শিখলাম। আমার জীবনের দুঃসময় বাবিনকে ফোন করেছি, বাবিন বলেছে আমি আমি তোমায় বলবো দেবুদি? বলে কিচ্ছু বলেনি। না, আমি কি বলবো তোমার, বলেনি। কিন্তু কিছু মাস পরে দেখেছি বাবিন নিজের যাপন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওই নেতিবাচক সময়টাকে কি করে ইতিবাচক করতে হয়। এবার সেই বাবিনের সম্পর্কে আমি ফেল করব, আমি কিছু বলতে পারবো না বলে এখান থেকে চলে যাব, সেটা কি করে হয়? এই খুবই সাধারণ, খুবই ছোট্ট দুটো ঘটনা বলি, যে কিরকম ভাবে ও সবসময় শেখাতো। রাহুল আর আমি শিলিগুড়ি গেছি, একটি বিশ্বের চলচ্চিত্র সম্পর্কে আলোচনা হবে, সেই আলোচনার দুজন বক্তা আমরা গিয়ে পৌঁছেছি। এবার ফ্লাইটে ওই একটা প্লাস্টিকের লকটাকে সুটকেসের সিকিউর করার জন্য একটা প্লাস্টিকের গোল মতো জিনিস, কি বলে আমি জানি না, এরকম ভাবে লাগিয়ে দেয় না যাতে লকটা কেউ ভেঙেও ফেলতে না পারে। আপনারা বুঝতে পারছেন হয়তো অনেকেই আমি কোন জিনিসটার কথা বলছি। এবারে আজীবন আমি ওটা যখনই পাই আমি একটা কাঁচি দিয়ে ওটা পুরুষ করে কেটে দিই। তো আমি খুলতে পারছি না, সুটকেসটা গিয়ে ওটা লাগানো আছে, বাবিনের ঘরটা জেনে নিলাম, গিয়ে বললাম যে বাবিন আমি কাঁচি আনতে ভুলে গেছি, আর যদি এনেও থাকি সেটা সুটকেসের ভেতরে আছে, না সুটকেস খুললে খুলতে পারবি না, তুই কি কাঁচি এনেছিস? তাহলে আমাকে তো দে। বললো কি দরকার বলো? আমি বললাম এই বোঝালাম এটা খুলবো। তো বাবিন বললো যে হ্যাঁ কাঁচি এনেছি, বলে থেমে গিয়ে বললো দাঁড়াও, কাঁচি দেবো না তোমাকে, দাঁড়াও আমি যাচ্ছি তোমার ঘরে। এই সবসময় তো তোমার কাছে কাঁচি থাকবে না, বা আমি যেরকম কাঁচিটা বার করে দিলাম বার করে দেওয়ার মতো তো থাকবে না। তো আমি তোমাকে শিখিয়ে দিই, এটা কাঁচি ছাড়া খোলার একটা পদ্ধতি আছে, আমি তোমার ঘরে যাচ্ছি, গিয়ে তোমাকে সেটা শিখিয়ে দিচ্ছি। শিখিয়ে দিল বাকি ভীষণ সহজে, যেরকম কাঁচি দিয়ে যদি টুকুস করে ফেলুন, টুকুস করে কাঁচি ছাড়াও খুলে ফেলা যায়, আমি সেটা জানতাম না। বাকিটা আমাকে দেখিয়ে দিল, দিয়ে বললো এই দেখিয়ে দিলাম, শিখে নিলে তো, আর কোনোদিন এটা খোলার জন্য কাঁচি চাইবে, ঠিক আছে? এও করে খুলে দেবে, ঠিক আছে? এটা একটা ছোট্ট ঘটনা। আরেকটা ঘটনা বলি, আমাদের প্রোডাকশন বয় বলে একটা পোস্ট আছে আমাদের কাজে, আমরা যখন কাজ করি, শুট হয় যখন, তো আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে প্রৌঢ় প্রোডাকশন বয়, যিনি এই মুহূর্তে উত্তম কুমারের সময় থেকে প্রোডাকশন বয়ের কাজ করেন, তিনি হচ্ছেন বিশু কাকা। আমার সতীর্থরা যারা এখানে বসে রয়েছেন তারা বিশু কাকাকে সবাই চেনেন, বিশু কাকা। তো বিশু কাকা এখন 80 পার হল মাত্র, এবং এখন ছুটি করে বেড়াচ্ছেন, কাজ করবেন। প্রোডাকশন বয়ের কথাটা বুঝিয়ে দিই আপনাদের, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে এই ঘটনাটা কিরকম। ওনারা আমাদের আসা মাত্রই যত্ন করেন, ব্যাগটা হাত থেকে নিয়ে নেন, নিয়ে বলে আসুন মেকআপ রুমে পৌঁছে দিই। তারপরে যখন আমরা বাইরে, মানে আকাশের খোলা আকাশের নিচে শুট করি, তখন চেয়ারটা এনে পাশে রেখে দেন, বসুন, জল এনে দেন, চা এনে দেন, কফি এনে দেন, কি খাবেন সেটা জিজ্ঞেস করে নিয়ে খাবার এনে দেন। এইটা হচ্ছে তাদের কাজ, খুব যত্ন করেন। এবারে বিশু কাকা তো সব থেকে প্রৌঢ়, মানে এখনই বিশু কাকার 81 না 82 আর কি, তো আজ থেকে 10 বছর আগেও তো 70-72 এরকম ছিল। বিশু কাকা তো আজকে এখানে আসতে পারেনি, কিন্তু টেকনিশিয়ানে বাবিনের জন্য আমরা যতবার মিলাইতে হচ্ছি এর মধ্যে, বিশু কাকা প্রত্যেকদিন ছিলেন ওই ফ্লোরটার বাইরে দাঁড়িয়ে। বেরোনো মাত্রই জিজ্ঞেস করেছেন, আজও ফোন করেছেন বিশু কাকা একটু আগে, যে কি সিদ্ধান্ত হলো জানার জন্য। এবার
আমার খালি মনে হচ্ছে যে বিশু কাকা এই কিছুদিন আগে ফোন করে আমার সাথে যেটা অভিজ্ঞতাটা ভাগ করে নিয়েছেন সেটা তো উনি এখানে এসে ভাগ করে নিতে পারছেন না। আমার মনে হয় বিশু কাকার ওই অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা। মানে আমাদের প্রোডাকশন বয়, এটা পোস্টের নাম, কিন্তু তারা আমাদের জীবনের অনেকটা জুড়ে থাকেন। বিশু কাকা আমাকে সেদিন ফোন করে বললেন যে অরুণোদয় নিয়ে এটা বলেন। উনি বললেন অরুণোদয় কিরকম ছিল জানো, দেবলি না, উনি পুরো পুরো নাম ধরে ডাকেন সবাই। আজ থেকে 10-12 বছর আগে একটা কোনো কাজ করছিল রাহুল, তখন বিশু কাকা ছিলেন সেখানে প্রোডাকশন বয়। তো বাইরে কাজ হচ্ছিল, পড়ার উত্তর শর্ট হয়ে গেছে, মনিটরের সামনে দাঁড়িয়ে বাবিন মনিটর দেখছে শর্টটা কিরকম হয়েছে। তখন চেয়ারটি আর আনা হয়নি। তো বিশু কাকা, যেটা বিশু কাকার কাজ, একটা চেয়ার নিয়ে এসে যতজন শিল্পী ওখানে দাঁড়িয়েছিলেন, অনেকগুলো চেয়ার ওরা ভাগ করে নিয়ে এসে প্রত্যেক শিল্পীর সামনে চেয়ারগুলো রেখে দিয়েছেন, তারা তাকে বসেন, প্রত্যেকে বসেছেন। তারপরে বাবিনের পেছনে গিয়ে উনি চেয়ারটি রেখে দিলেন। বাবিন বসতে গিয়ে হঠাৎ ঘুরে দেখেছে বিশু কাকা। তো বিশু কাকার বয়স তখন 70-72 না। বাবিন বিশু কাকার কাঁধ থেকে উপরে ধরে বলেছে, তুমি আমাকে চেয়ার কিসের জন্য দিচ্ছ, এই তুমি বসো বলে উনি এরকম করে চেপে বিশু কাকাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। দিয়ে বিশু কাকার পাশে, এবার বিশু কাকা তো মহাবিপদে পড়ে গেছেন, এটা তো বিশু কাকার করার কথা না। শুতে বিশু কাকা অস্বস্তি বোধ করছেন, এই নানা তুমি বসো, এই নানা তুমি বসো। যতক্ষণ আউটডোর হয়েছে আমি বিশু কাকাকে ওই চেয়ারে চেপে বসিয়ে রেখে দিয়েছি। আচ্ছা তুমি চেয়ার থেকে একদম উঠবে না, তুমি চেয়ারে বসে থাকো, আমি দাঁড়াবো, তোমার জল তেষ্টা পেলে আমায় বলবে, আমি তোমাকে জল দেবো। এইটা হচ্ছে না। তাই ওর জন্য কথা না বলে আজকে চলে গেলে খুব রাগ করতো, হয়তো বকতো, এই দেবুদি এটা কি করলে। ওই জন্য যেটুকু পারলাম বললাম। ও হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেক কিছু আমি জীবনে প্রথমবার করলাম এবার, এই কারণে করতে হলো, সে নিয়ে আর কিছু বলছি না, কিন্তু সেগুলো নিয়েও কিছু বলছি না। কিন্তু আমার মাসির সাথে তো পরিচয় ছিলই, যখন খুব আড্ডা হতো বাবিনের বাড়িতে, তখন দাদা ভাইয়ের সাথে এই মানে পরিচয় কিন্তু একটা জিনিস এই কদিনে, এই বিগত কদিনে আমি যতবার এই সময়ে মাসিকে দেখছি, দাদা ভাইকে দেখছি, প্রিয়াঙ্কাকে দেখছি, সহজকে দেখছি, এনাদের প্রত্যেককে দেখেও আমার মনে হলো যে দাদা ভাই এখানে বসে আছে, কিছু পরে কথা বলবে। আজকে যখন আমরা গানে গানে গান করছিলাম, তখন তার সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, মাসি গানগুলো বলে দিচ্ছিলেন, এটা ওর প্রিয় গান, এটা ওর প্রিয় গান। আর আমি শুনলাম কথা বলতে পারবো না, এখানে দাঁড়িয়ে ওর জন্য নেই, এটা তো হতে পারে না। তো এই কদিনে না আমি একটা জিনিস আলাদা মানে নতুন করে চিনলাম এই মানুষগুলোকে। আমার বারবারই মনে হচ্ছে, প্রতি পদক্ষেপে মনে হচ্ছে, মাসিকে দেখে মনে হচ্ছে বাবিনের মা, তাই পাচ্ছে। দাদাভাইকে দেখে মনে হচ্ছে বাবিনের দাদা, তাই পারছি। প্রিয়াঙ্কাকেও মনে হচ্ছে বাবিনের সঙ্গী, তাই পারছি। সহজকেও তাই, বাবিনের সন্তান। এমনকি কুট্টুসকেও, বাবিনের যে শিশু ছানাটি, ওর তো খুব ট্রমা হয়েছিল, ওকে একটু অ্যান্টি ট্রমা দিতে হয়েছিল, তারপরে ও না সামলেছে নিজেকে, যেরকম ভাবে সামলেছে ওকে বাবিনের ছানা, তাই পারছে। তাই আমারও মনে হলো যে আমি তো বাবিনের বলি আর বাবিনের বিরোধী, তাহলে একটু আমাকে বলতে পারতে হবে আজকে। তো এটুকুই বলার থাকছিল। দৌড় ছিল মানে এই দেবলী একটু আগে বললাম যে অধিক নিশ্চয়ই এটা ভাবছে যে তুমি বলবে না দেবলী, দেবলী যখন এটা বলছে আমার মনে হচ্ছে ঠিক এটাই বলবে। তারপরে অরিজিৎ এসে বললো যে অন্য ছবিটা দেখলেই মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। তারপর থেকে যতবার ছবিটার দিকে তাকিয়ে আছি ততবার মনে হচ্ছে এই যে আমার দিকেই তো তাকিয়ে আছে। এই এক্ষুনি বলবে আমাকে যে একটা কথা বলবি, তাই জন্য মানে আমি পারছিলাম না। মানে এর আগে যে মিউজিকটাতে আমরা সবাই গান গাইতে গাইতে গেছি, সেখানে খুবই ওভারওয়েলমিং হয়ে গেছে। কিন্তু আমি মূলত তারপরে ডিসাইড করলাম যে না আমি বলবো, কিন্তু কারণ না চোখে জল ফেলার দরকার নেই, কারণ ও না সেটা পছন্দ করতো না। তার একটা কথা বলি, আমি 2008 সালে বম্বে থেকে কলকাতায় আসি এবং রবি স্যার মানে আমাদের রবি হাজার বাড়িতে প্রথম অরুণের সাথে আমার আলাপ হয়। আমরা একটা ওয়ার্কশপ করছিলাম, অরুণ সেখানে আসে, সেখানেই বন্ধুত্ব হয় প্রথম।
তো সেই অর্থে ইন্ডাস্ট্রির প্রথম বন্ধু, প্রথম কলিগ, প্রথম যাকে চিনি আমার কাছাকাছি বয়সে একজন। তারপরে আমরা অনেক কাজ করেছি, তুমি আসবে বলে করেছি, সেখানে একটা লম্বা 1 মাসের আউটডোর কাটিয়েছি আমরা পাহাড়ে গিয়ে। সেখানে নানান রকম ঘটনা ঘটেছে। এই ঘটনা 2014 সালে ঘটতে পারতাম, তার কথা সেদিন বলছিলাম, সেইগুলোতে যাচ্ছি না। আমার রিসেন্ট জানুয়ারি মাসে 2টো কাজ করার ওর সাথে সৌভাগ্য হয়েছে। আদালতও একটি মেয়ে, এবং তারপর আমরা একটা দিদি নাম্বার 1 একসাথে করলাম। দিদি নাম্বার 1 হতে ইয়ার্কি করছে, ভাবলামি মারছে, এবং আদালতে একটি মেয়ে করার সময় আমি সকালবেলা আমাদের যেখানে শুটিং হচ্ছে আমি গিয়ে পৌঁছেছি, দেখি অলরেডি একটা চেয়ার নিয়ে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে আর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বলছে, কি তুই এতদিন বাদে 100 Years of Solitude করছিস? না 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 না, এই আমার আগের বইটা ছিঁড়ে গেছে, বইমেলায় গিয়ে কিনে আনলাম, ভাবলাম আরেকবার করে ঢালিয়ে দিই। তার কিছুক্ষণ বাদে তো ও রেডি হয়ে ওর প্রথম দিকের শর্ট ছিল, সেগুলো করে নেওয়ার পরে আমাদের একটা লম্বা জেল মানে কোর্টের সিন ছিল। সেই কোর্টের সিনের সময় আমরা একটা অনেকক্ষণের বিরতি পেয়েছিলাম, যে এই বিরতিটাতে মানে আমার আর ওর পার্ট ছিল না, অন্য লোকেদের ক্লোজ আপ চলছে, অন্য শর্ট চলছে, যেখানে আমাদেরকে দরকার নেই। তা আমরা বসে ওই ওখানটা একটা বারান্দা আছে, বারান্দাতে অনেক রকম আড্ডা মারলাম, যেমন সুনন্দদা বলে গেল ফ্রম ফেলিনি টু পিকাসো, সব রকম আড্ডা হচ্ছে। প্রথম শুরু হলো এখানে অভিনয় নিয়ে, তারপরে কাজ নিয়ে, তারপরে ওর আর আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে, এরকম করতে করতে শেষে গিয়ে পৌঁছালো বই। দুজনেরই খুব প্রিয় টপিক বই। তো আমি কিছুদিন আগে দেখেছিলাম ও ফেসবুকে একটা পোস্ট করেছে, সনি বয় বলে একটা বইও কিনেছে। আমি ওকে বললাম তার আগে আমার অলরেডি সনি বয়টা পড়া হয়। সনি বয় সম্বন্ধে বলে দিই, সনি বয় হচ্ছে অ্যাল পাচিনোর একটা খুব মানে অটোবায়োগ্রাফি। আর ওরও খুব প্রিয় অভিনেতা ছিল অ্যাল পাচিনো, আমারও ভীষণ প্রিয় অভিনেতা ছিল, মানে আমরা দুজনেই প্রায় গুরু মনে করি ওকে। তাই বললাম কি রে সনি বয়টা পড়লি? তো বলছে হ্যাঁ পড়েছি। তুই কি ওই লাইনটা পড়েছিস? দুজনেই প্রায় একসাথে বলে ফেলেছি যে ওই লাইনটা পড়েছিস। ওখানে অ্যাল পাচিনোর বইটাতে একটা খুব সুন্দর উক্তি আছে, যেখানে অ্যাল পাচিনোকে একজন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছে, হোয়াট ডু ইউ থিংক গড উইল আস্ক ইউ অ্যাট দ্য পিয়ারলি গেটস? পিয়ারলি গেটস হচ্ছে মানে বলে হচ্ছে স্বর্গের দরজা, যে তুমি যদি কোনোদিনও স্বর্গে যাও তাহলে তোমার কি মনে হয় ভগবান তোমায় কি জিজ্ঞেস করবেন? অ্যাল পাচিনো বলেছিলেন, I hope he asks me, he tells me that rehearsal starts at 3 PM tomorrow. এই দুটোই আমরা একসাথে প্রায় বলে ফেলেছি। ও যেটা করলো, আমি কেন তেঁদর বললাম প্রথমে, ও কি করলো, ওর উপরে গিয়ে অ্যাল পাচিনো এই ডায়লগটা নিজে ডেলিভার করলো, দিয়ে অ্যাল পাচিনোকে চোখ টিপে বললো, কেমন ধোকার ধারণাটা দিলাম। আমার মনে হয় ও কিন্তু ওখানে আমরা দুঃখ পাচ্ছি আমাদের স্মৃতির বোঝাগুলো নিয়ে, ওকে ওর কথা ভেবে, কিন্তু ওর রিহার্সাল স্টার্ট করে দিয়েছে, পরের প্রোডাকশনটা খুব শিগগিরই না। এখানে বসে বা দাঁড়িয়ে কতটা আনফর্চুনেট, এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, অনেকটা নিঃশ্বাস নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ কথা বলতে হবে। সবাই এসেছেন, রাহুলের টুকরো টুকরো ঘটনা, আসলে শুরুটা যে কোথা থেকে করবো, একটা রাহুলের একটা দীর্ঘ জীবন, বড় জীবন, 43 years now, 143 years, 43 years কত কাজ করেছে, কত মানুষকে টাচ করেছে, কত মানুষকে ভালোবেসেছে, কত মানুষকে আপন করে নিয়েছে, কতটা শীত দ্বারা সোজা করে সোজা কথাটা সহজ ভাবে বলেছে। এটা কি 43 years এর কথা বলে আপনারা মনে করেন? মোটেও আমার কখনো মনে হয়নি। আমি কাকিমাকেও তাই বলেছি। আসলে রাহুল খুব ছোট্টবেলায়, এই 12-13 বছর বয়সে প্রবাল রঙের আলো বলে একটি ছবি রণজিৎ রায় নির্মাণ করবেন ঠিক করেছিলেন। তখন রাহুল একমাত্র আর্টিস্ট হিসেবে
সিলেক্টেড হয়েছিল রাহুলের বাবার সঙ্গে হাত ধরে। তখন রাহুল ছোটদের থিয়েটার করত, আমাদের লেক মার্কেটের বাড়িতে এসেছিল। আমার ওই ছবিতে কাজ করার কথা ছিল না, কিন্তু ওই আর কি কাকতালীয় ভাবে কারণ করার কথা ছিল, কেউ করতে পারেনি। তাই আমি সদ্য আমার ছেলের 1 মাস বয়সে, যার জন্যে ওকে আমরা তখন আমার ছেলেকে দুষ্টুগুলো বলতাম, রাহুল আজও দুষ্টুগুলো বলে নিশ্চয়ই। মানে রাহুলকে বাঁচিয়ে রাখার দায়টা তো আমাদের, মানে ভগবান কিছু করতে পারবে না যদি আপনি সঙ্গে নিয়ে থাকেন। আমি এখানে সৌরভ আছে, আমি বলতে চাই আমি 5 বছর বয়স থেকে একাডেমি অফ ফাইন আর্টসে গেছি অভিনয় করতে, অভিনয় দেখতে। এমন একটি সকাল একাডেমি অফ ফাইন আর্টসে আমি দেখিনি। সে কি রাহুলের চলে যাওয়ার জন্য? তার সাথেও একটা বড় বিষয় আছে। অনির্বাণ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এখানে ডেকেছো বলে। এই কথাগুলো আমি বলতে চাই। রাহুলের লেখা, তার থেকে নাট্য নির্মাণ, তার থেকে যে গোটা নাটকটা জ্যান্ত করা, আমাদের ছোটবেলা, হারিয়ে যাওয়া ছোটবেলা সামনে চলে গেল, ওই ছোট্ট রাহুল, এইসব আমি দেখেছি। আমার সঙ্গে দেখেছে নিস্তব্ধ হয়ে সেদিন 10 তারিখে যারা এসেছিলেন, এবং কান্না নাটক নির্মাণ কোণে কোণে একাডেমি অফ ফাইন আর্টসের দর্শক আসনে যারা বসেছিলেন, বা তার পরবর্তীকালে যখন আমি নাটক শেষ হয়েছে, প্রতিটি কোণে কোণে যে নিস্তব্ধ হাহাকার, সেটা ওকে বাঁচিয়ে রেখেছে। আমার পাশের সিটটা খালি ছিল, আমি ব্যাগ রাখতে দিইনি কাউকে, আমারও একটা ব্যাগ ছিল, আমি অন্য জায়গায় দিই। সৌরভ এখানে আছে, ওর একটা কথা আমার হঠাৎ করে ভাবলাম, মানে মনে বল নিয়ে যে কাঁদবো কেন, কিসের অভিনয় করো তুমি জয়ন্তী, যে কান্নাটা কন্ট্রোল করতে পারো না? হঠাৎ করে একদম গুলিয়ে গেল। কারণ ও বলছিল, ও কোথাও লিখেছে যে ওখানে রাহুল বেঁচে আছে, ওই নাটকটা, ওই কাজটাকে বেঁচে থাকবে। তুমি না আমাকে জড়িয়ে ধরে বলেছে যে আমি আজকে অভিনয় করতে পারিনি চৈতি, কিন্তু সেই না পারার মধ্যে কতটা যে পেরেছে রাহুলকে জ্যান্ত রাখতে। বলছিলাম যে সবাইকে একটুখানি খাওয়াবো রান্না বান্না করে ওই দলটাকে, রাহুলকে খাওয়ানো গেল না। সেইভাবে এরকম অসংখ্য প্রশ্ন এসেছে, তাদের সবাইকে বলছি সহজ কথাটা থাকবে, কিন্তু সহজ কথা সহজ করে বলার যে মানুষটা সে নেই, অতএব এটা আর কেউ চালাবে না। তো যদি এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম সহজ কথা হয়ে থাকে, তাহলে এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম সহজ কথা যে এটা আর কেউ চালাবে না। এটা আর যার চালানোর দরকার, সে যখন বড় হবে, সে যদি বলে যে আমি চালাবো, তাহলে আমরা আবার শুরু করবো। আর ততদিন শুধু এটাই আশা করবো, সে যেন ঠিক সহজভাবে যেরকমভাবে তার বাবা চেয়েছিল সেরকমভাবে বড় হয়ে উঠুক। আমি শিওর সে হবে, কারণ তার থেকে ম্যাচিওর মানুষ খুব কমই দেখেছি। মানে সহজের সঙ্গে বসলে নিজেকে বড্ড ছোট মনে হয়। ইনফ্যাক্ট রাহুলও বলেছে ওর সামনে বসলে একটু ভাবনা চিন্তা করে কথা বলবে। আমি রাহুল বলছি, কারণ আমি রাহুলের সঙ্গে পাস্ট টেন্সটা এখনো মেলাতে পারছি না। তো ছোট ভাইটা নেই, আর এই নিয়ে বেশি কথা বলার মনে হয় আমি অনেক কিছুই বলে ফেললাম। যাই হোক,
একটুখানি শেষ করি। দুটো ইন্টারভিউ নিয়ে না আমরা প্রচন্ড নার্ভাস ছিলাম, এক শীর্ষেন্দু বাবু আরেকটি সঞ্জীব চট্টোপাধ্যায়, আমি আছি। তো রাহুল নেই, কিন্তু রাহুল আমাদের ওই নার্সারি 1980 সালে আমরা কেজিতে পড়েছিলাম। তো ওই 1980 সরকার বন্ধুকে আবার করে অলমোস্ট 17 বছর পরে অ্যাড করেছি এই সৌরভের নাটকের জন্য। আমি বলতে শুরু করলে এখন অসংখ্য কথা আছে। আমি শুনতে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মানে প্রচন্ড আনফর্চুনেটলি আমাকে যেতে হবে। আমি সবার কথা শুনতে চাইছিলাম। আমি সবার সামনে কথা বলতে আমার খুব অস্বস্তি হয়। আমি আসলে ব্যাক এন্ডের মানুষ। আমার আর্ধেক জীবন আমি সফটওয়্যার বানিয়েছি, আর আর্ধেক জীবন আমি বিরিয়ানি বানাই। সেই জায়গা থেকে সহজ কথা কিভাবে, তার একটা হয়তো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সহজ কথা আজকে সবাই দেখেন, সবাই ভালোবাসেন। আর সহজ কথাটা এমনই একটা মিডিয়ায় তৈরি হয়েছে, এমনই একটা মিডিয়ামে গেছে যেটা সারা জীবন থেকে যাবে। শুধু আমরা নই, আমি হয়তো একটু মাঝে মাঝে টেকনিক্যাল হয়ে যেতে পারি আনফর্চুনেটলি, কিন্তু অ্যাকর্ডিং টু গুগল, ইউটিউবটা এমন একটা স্টোরেজ বা এমন একটা জায়গা যেটা অন্তত নেক্সট 4 পুরুষ পর্যন্ত এটা থাকবে। অতএব আমরা খুব খুশি যে এমন একটা জিনিস আছে যেটা চিরকাল থেকে যাবে। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে সহজ কথাটা না হলেই ভালো হতো, কারণ এখানে যারা আছেন আপনারা সবাই রাহুলকে অনেক ছোটবেলা থেকে চেনেন, অনেক দিন ধরে চেনেন, তার কাজের সঙ্গে পরিচিত। আমার এই পরিচয়টা না হলে হয়তো অনেক ভালো হতো। আমার ওর সঙ্গে ঠিকভাবে পরিচয়, আমি ঠিকভাবে কথা বলতে পারি না হয়তো। আমার সঙ্গে ওর আলাপ, ঠিকভাবে আলাপ যদি বলি তাহলে 3-4 বছর তার আগে আমার সহজ কথা টিমের অ্যাকচুয়ালি যে টিম শুট করে, যে টিম এডিট করে, তারা সবাই খুব বাচ্চা, মানে তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 25 থেকে 30। তাদের কাছে সবাই রাহুল দা ছিল, তারা কেউ আসতে পারেনি। অনির্বাণ বলেছিল তাদের আসার জন্য, তারা বিভিন্ন রকম কারণ দেখিয়ে আসেনি। কোনো কারণ নেই, কারোর আজকে এমন কোনো কাজ নেই যারা আসতে পারতো না, কিন্তু আসেনি। আর বড় হওয়ার জন্য বেশ কিছু কঠিন কাজ করতে হয়। সবার যেমন রাহুল দা ছিল, রাহুলের আমি সুমন্ত দা ছিলাম। তো এই দাদা হওয়ার জন্য আমাকেই আজকে আসতে হলো। অনির্বাণের সঙ্গে অনেকগুলো কথা হচ্ছিল যে আমার জীবনে খুব অদ্ভুতভাবে, যারা সফটওয়্যারে আছেন জানেন, পুরো লাইফটাই হয়ে যায় টাইম বাউন্ড। একটা টাইমের মধ্যে কিছু একটা জিনিস ডেলিভার করতে হবে, একটা টাইমে উঠতে হবে, একটা টাইমে শুতে হবে। সেই জায়গা থেকে হঠাৎ করে সহজ কথার প্রথম মিটিং, যেটা রাহুল বলে 7:30 থেকে শুরু হবে, ফাইনালি সেটা হয় 11:30টায়, এবং প্রায় 2:30 পর্যন্ত ফেলিনি থেকে শিবরাম থেকে সত্যজিৎ থেকে পিকাসো। এবং আমি ফাইনালি তো নোট করবো, আমি তো এক্সেল নিয়ে এসেছি, আমি এক্সেল ছাড়া খুব একটা কিছু জানি না। আমি ফাইনালি বোর্ডে বলতাম সবই তো হলো রাহুল, কিন্তু এপিসোড প্ল্যানটা কি হচ্ছে, প্রথম কি আসছে। তো আমার সঙ্গে এরকম মাঝে মাঝে বিভিন্ন কারণে ঝগড়াঝাটি হয়ে যেত। আমি বড় হওয়ার খাতিরে মাঝে মাঝে একটু বকেও দিতাম। বকে দেওয়ার পরের ঘটনাগুলো বড্ড মনে পড়ছে। কি অদ্ভুত ভাবে, আমি জানি হয়তো অনির্বাণ ব্যাপারটা ফিল করবে, ওই দাদার ডাকটাও it is very very difficult for me to actually get over it. The way he used to call me দাদা, আমি কোথাও একটা লিখেছিলাম যে দাদাটা না বাঙালিদের ভীষণ কাছের ডাক, এই দা ওই দা এই দাদা, কিন্তু খুব কম মানুষ আছে তারা দাদা ডাকলে মনে হয় ভেতর থেকে দাদাটা আসে, আর ভিতর থেকেও একটা ভাই চলে আসে। তো রাহুল ওরকমই ছিল। আজ এইখানে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য যে কতটা কঠিন সেটা আমি বুঝতে পারছি। আমরা যারা পাড়া কালচারে বড় হয়েছি না,
পাড়াটা আমাদের কাছে একটা আবেগ ছিল। আর বাবিনকে দেখা আমার হাফ প্যান্ট স্যান্ডউইচ। আমার ভাইয়ের বন্ধু ছিল, কিন্তু একসময় সব দুষ্টুমি ভাগিদার হয়ে গেছিল। আস্তে আস্তে আমরা বড় হলাম, আমাদের আড্ডাগুলো বড় হতে থাকতো। টিউশন করতাম, ও জানলার কাছে দাঁড়িয়ে মিমিকে এবার ছেড়ে দাও না, মিমিকে এবার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার স্টুডেন্টগুলোকে ছেড়ে দাও। তারপর আমরা আড্ডা মারতে বসবো, আড্ডা মারতে হবে আমাদের ছাদে। সেখানে আমাদের নানান রকম গল্প হতো। আজকে সেই গল্পগুলো যে এইভাবে গল্প হয়ে যাবে আমি ভাবতে পারি। বাবিন এখন আমাদের কাছে একটা মুখ, একটা অনুভূতি। বাবিন আমাদের সবসময় আমাদের সঙ্গে। আমি আর কিছু বলতে পারছি না, প্লিজ আমায় ক্ষমা করো। তবে বাবিন একটা কথা তোকে বলবো, তুই হয়তো না ফেরা দেশে ভালো আছিস, তোকে ছেড়ে আমরা ভালো নেই রে। তোর গুড বাইটা গুড হয়নি বাবিন, আমাকে প্লিজ ক্ষমা করুন। আমি ছবিটা দেখতো। এখন আমার আরেকটা ছোট মানে একটা ছবি চলছে এখন, আমরা সব খবরই বিশেষ নয়, বলেছিল এটাও দেখতে আসবে, কিন্তু বিশেষ বিশেষ খবর হয়ে গেল। একটা কথা কাকিমাকে সেদিনকে মানে হঠাৎ করে বলতে ইচ্ছে করলো, দু চারটে লাইন বলবো। সুভাষ মুখোপাধ্যায়ের হেমনাগো শুধু ভাঙা নয়, চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সে তো ঠিক বালি চিকচিক ডাঙা নয়। দেখো দেখো ওই ছোট্ট সবুজ উঠোনে হামাগুড়ি দেয়, ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে ঠেলে ওঠে ফের। ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে স্বাদ আহ্লাদ আমাদের। হাত ছেড়ে দিলে দেওয়ালটা ধরে করে হাঁটি হাঁটি পা, ভুলেও যেন তাকে দিও না কো মাটি চাপা। ভেঙো না কো শুধু ভাঙা নয়, এখনো আকাশ রামপুরি বাকি। অরুণ বলে অরুণ বাবিন ছেড়ে দিলাম না। এখানে দাঁড়িয়ে যারা কথা বলছে, আমি জানি মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিচ্ছবি, যে প্রতিদান, সেই চোখের জলে বহিঃপ্রকাশ। সে বাবিনের নিরিবিলি, আমরা বলি বাবিন আমাদের পাড়ার ছেলে, পাড়ার বাবিন, আর বাবিনের নিরিবিলিকে বলবো তার স্মৃতি চালনা করার জন্য। তারা একটু খারাপ থাকুক, কোনো দরকার নেই আমাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার, আর কোনো দরকার নেই আমাদের তাড়াতাড়ি আবার নর্মাল হয়ে যাওয়ার। সব তো চলছে, যেরকম চলছে তেমনই চলবে। আমরা একটু অ্যাবনর্মাল যদি থাকি তো থাকি। ধন্যবাদ, এখানে আমার ডাকার জন্য খুব ধন্যবাদ। দাদা, এইভাবে এক হওয়া, যদিও সেটা কাম্য নয় একেবারে, কিন্তু এই শ্রমজীবী ক্যান্টিন, মানুষের জন্য কাজ করা, লেখা, স্পষ্ট কথা বলা, সেটাই রাহুলদাকে আমরা এভাবেই চিনে এসেছি। এবং এই বিশেষ উদ্যোগ রাহুলদার জন্য একটা সন্ধে, কি বলবেন এইভাবে স্মরণ করা রাহুলদাকে? স্মরণ করা তো উচিত, কারণ কিন্তু স্মরণটা করতে হবে এটা ভাবতে পারিনি কোনোদিন। কারণ আমার পুত্র সম এবং আমার ছেলের বন্ধু, এবং আমার ছেলের বন্ধু হিসেবে আমার ছেলের সঙ্গে একটু বেশি পরিচয়, ওদের সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা মারা, বেড়াতে যাওয়া, কিন্তু আমার সঙ্গে যথেষ্ট ছিল করতে, কারণ ওর
আমাদের নাটকের মাধ্যমে ছিল। তার কারণ ওর বাবা বড় মামার সঙ্গে অভিনয় করতেন, পরে আমার মামাতো দাদার সঙ্গে অভিনয় করতেন, এবং রাহুল নিজেও নাটকের সঙ্গে জড়িত ছিল। এবং আমার খুব ভালো লাগতো, একটা গুণী ছেলে, কিন্তু তার কাজকর্ম নিয়ে কোনো জায়গায় কম্প্রোমাইজ করেনি। কিন্তু সেই শুটিং করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটালো যে যারা শুটিংটা করছিল তারা কম্প্রোমাইজ করলো। দে কম্প্রোমাইজড উইথ দ্য সিকিউরিটি, দে কম্প্রোমাইজড উইথ দ্য সেফটি অফ দি আর্টিস্টস, এবং রেজাল্ট হলো যে রাহুলকে হারালাম, যেটা একেবারেই কাম্য নয়। এভাবে যেন না হয় আর কোনো দিন, সেইটাই আমাদের কাম্য। এবং সেই জাস্টিস ফর রাহুল এর অনুষ্ঠানে আমরা এসেছি এইটাই সবাইকে জানাতে, যে সবাই এইভাবে সচেতন হন যেন এইরকমভাবে হেলায় কাউকে হারাতে না। এরকমভাবে রাহুলে চলে যাওয়াটা একেবারেই আমরা মেনে নিতে পারছি না। কাজেই আমরা যারা এটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কেউই কিছু বলছেন না, পরিষ্কার করে কিছু জানাচ্ছেন না। এইটাই খুব আশ্চর্যের ব্যাপার এবং ভালো লাগছে না। আমি আশা করছি তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা শেষ পর্যন্ত হয়তো বুঝতে পারবেন যে তারা গাফিলতি করেছিলেন। আমাদের তরফ থেকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফ থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে তাদের সঙ্গে কেউ কাজ করছে না। এটা কতদিন ধরে চলবে কে জানে। এইটা সত্যি ভালো নয়। তার কারণ এই সিরিয়ালটা বন্ধ হয়ে গেলে আরও অনেকের রুটি রুজি জড়িত, তো এই জন্যে তারা যত তাড়াতাড়ি এটা সমাধান করতে পারেন তত ভালো। আজকে এই জাস্টিস ফর রাহুল প্রোগ্রামটা হচ্ছে শ্রমজীবী ক্যান্টিনের উদ্যোগে, যারা বহু বছর ধরে এই কাজটা করে আসছেন, বিশেষ করে কোভিডের সময় থেকে। বোধহয় 2200 দিন হয়ে গেল নিরন্তর চলেছে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। তো সেইটা চলে যাবে। এটার সঙ্গে রাহুলও যুক্ত ছিল, আমরাও যুক্ত ছিলাম। আমি আশা করছি যে এইরকম ধরনের আরও অনুষ্ঠান হবে এবং লোকজন বুঝতে পারবে যে এটা খুব একটা সাধারণ ঘটনা নয়, এটা একেবারেই কাম্য ছিল না, এরকম যেন আর না হয়। সেই জন্য লোকে সবাই একটু সচেতন, এইটুকুই বলা আর কি, অনেক বলে ফেলেছি। খুবই কাছে আমার শেষ যে কাজটা করতে করতে আমি অসুস্থ হলাম, সেই কাজটা ওর সঙ্গে দিন রাত এক জায়গায় বসা, এক জায়গায় গল্প করা, খাওয়া দাওয়া, সে মানে ও সমস্ত খাওয়া দাওয়ার গল্প ও জানতো। মানে 5 স্টার হোটেল থেকে শুরু করে রোড সাইড শান্তি অবধি কোথায় ভালো খাবার পাওয়া যায়, এইসব নানান রকম গল্প আড্ডা কত কী হয়েছে। তার আগেও আমি ওর সঙ্গে আরেকটা মেগা সিরিয়াল করেছি, ওয়েব সিরিজ করেছি। আমার খুবই কাছের ছিল, আর আমার এই ধাক্কাটা আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। তো আমার সবচেয়ে কষ্ট হয় ওর মার জন্যে, কারণ একটা মায়ের সামনে সন্তানের মৃত্যুটা অভাবনীয়। আমার আর কিছু বলার নেই।